হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিগত আমরা কয়েকটা ক্লাসে মহিষাঞ্চরণ মতবাদের সম্পর্কে আলোচনা করছিলাম। সেই আলোচনায় আমাদের আলোচনা হয়েছিল যে মহিষাঞ্চরণ মতবাদটা কি, তার ওয়েগনার যে অনুমানগুলো করেছিল সেগুলো মহিষাঞ্চরণ মতবাদের যে বিভিন্ন যুগের যে মহাদেশগুলোর যে স্মরণ সেগুলো বিভিন্ন যুগে কীরকম কি হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং যেটা আগে ক্লাসে আলোচনা হয়েছিল যে মহিষাঞ্চরণের মেন কারণগুলো কি কি। তা আজকে যেটা আমরা আলোচনা করব যে এই সম্পর্কে কিছু সমালোচনা বিজ্ঞানীরা করেছিলেন এবং এই সমালোচনার ভিত্তিতে এই তত্ত্বের যে মূল্যায়ন সেটা আমরা করব। তাহলে চলো শুরু করা যাক। মহাদেশীয় চলন তত্ত্বের সমালোচনা। এই সমালোচনা বলতে বোঝায় যে একটা মূল তত্ত্বের সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন যুক্তি দিয়ে আলোচনা করার যে পদ্ধতি সেটাকেই সমালোচনা বলা হয়। এবং ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ের ক্ষেত্রেই এই সমালোচনা বিষয়টা থাকে, কারণ যে কোনো তত্ত্ব যখন উদ্ভাবিত হয় তখন তার বিপক্ষে কিছু যুক্তি থাকে, কিছু সপক্ষে যুক্তি থাকে। এই বিপক্ষে যে যুক্তিগুলো থাকে সেটাই হচ্ছে সমালোচনা। তাহলে মহিষাঞ্চরণের ক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি। মহিষাঞ্চরণের তত্ত্বের ক্ষেত্রেও সেই সমালোচনা হয়েছিল। তা সেই সমালোচনার কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরব। সেগুলোর প্রথম যে পয়েন্টটা সেটা দেখো, চলনের শক্তি, অর্থাৎ ফোর্সেস অফ ড্রিফটিং। অর্থাৎ মহিষাঞ্চরণের ক্ষেত্রে এই যে চলনের পেছনে যে কারণগুলো ছিল, অর্থাৎ একটা মহাদেশ যখন সঞ্চরণ ঘটছে সেই সঞ্চরণের ক্ষেত্রে যে বল দুটো কাজ করেছিল সেই বল সম্পর্কে কিছু সমালোচনা রয়েছে। ওয়েগনার তো দেখিয়েছিলেন যে কিভাবে জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি এই মহাদেশীয় চলনের ক্ষেত্রে কাজ করে থাকে, সেটা ওয়েগনার দেখিয়েছিলেন। কিন্তু কিছু কিছু বিজ্ঞানী এই চলনের পেছনে যে শক্তি দুটি ছিল সেই শক্তি দুটোর বিপক্ষে কিছু সমালোচনা করেছেন। সেগুলো হচ্ছে, প্রথমেই বলতে হয় যে জোয়ারি শক্তির কথা। জোয়ারি শক্তি বলতে আমরা বোঝাই যে চন্দ্র এবং সূর্যের যে পৃথিবীর জলভাগের এবং স্থলভাগের প্রতি যে যে টান, সেটাকেই বলা হয় যে জোয়ারি শক্তি বা জোয়ারি বল। এই চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্র এবং নদীতে এই জোয়ারের সৃষ্টি হয় এবং এই শক্তির প্রভাবেই ওয়েগনার বলেছেন যে মহাদেশগুলো পশ্চিম দিকে সঞ্চারিত হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বাস্তবে বিজ্ঞানীরা বলেছেন যে এই যে বল, অর্থাৎ জোয়ারি শক্তি, আমি একটু লিখি, জোয়ারি শক্তি এই শক্তিটি মহিষাঞ্চরণের জন্য প্রয়োজনীয় বল যে ওয়েগনার যেটা প্রদর্শিত করেছিল সেটা জোয়ারি শক্তির তুলনায় 1000 গুণ বেশি হওয়া প্রয়োজন। মানে যেটা ওয়েগনার বলেছেন যে যে ধরনের জোয়ারি শক্তির প্রভাবে একটা মহাদেশের সঞ্চরণ ঘটে পশ্চিম দিকে, তা সেটার জন্য কিন্তু 1000 গুণ যা জোয়ারি শক্তি আমাদের পৃথিবীতে রয়েছে
সেই জোয়ারি শক্তির তুলনায় 1000 গুণ বেশি হওয়া প্রয়োজন। 1000 গুণ বেশি হওয়া প্রয়োজন। তাহলে সেটা তো বাস্তবে হয়নি। সেই জন্য এই মতবাদটাকে তারা ডিসমিস করেন বা এটাকে গ্রহণ করেন না। এর পরের যে শক্তিটার কথা বলবো সেটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এখানে আমরা দেখেছিলাম যে ওয়েগনার কি বলেছিলেন, যে কোনো তরলের ওপর, যদি একটা তরলের মধ্যে আমরা কোনো জিনিস ভাসিয়ে দিই তাহলে কি হবে, যে দুটো বিপরীতমুখী বলের সৃষ্টি হবে। দুটো বিপরীতমুখী বল হচ্ছে, একটা বল তাকে ডোবাতে সাহায্য করবে এবং একটা বল হচ্ছে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। এইটাকে বলা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল, যেটা আমরা বলেছিলাম যে 45 ডিগ্রি অক্ষরেখায় এই বলের পরিমাণ সব থেকে বেশি। তা এখানে বলা হচ্ছে যে এই কিছু কিছু বিজ্ঞানী, যেমন তোমরা বিজ্ঞানীগুলোর নামও একটু নোট করতে পারো। হ্যারল্ড জেফ্রিস, এনারা বলেছেন যে যদি এরকমটা মানে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি যদি কার্যকরী হতো তাহলে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যে থেমে যেত। অর্থাৎ এই বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে মহাদেশগুলো নিরক্ষীয় অঞ্চলে যে একীভূত হওয়ার কথা বলেছে, নিরক্ষীয় অঞ্চল বলতে পৃথিবীর মাঝামাঝি এই নিরক্ষরেখার কথা বলছে, যেখানে সমস্ত মহাদেশগুলোর একীভূত হয়েছিল। আর সেটার কারণ ছিল হচ্ছে এই অভিকর্ষজ শক্তি, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। আর মহাদেশগুলোর পশ্চিম দিকে সরণের যে কারণ সেটা হচ্ছে এই জোয়ারি শক্তি। তা এই দুটো বিষয়কেই কিন্তু বিজ্ঞানীরা সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে এই জোয়ারি শক্তি ততটাই বেশি হওয়া প্রয়োজন ছিল, মানে 1000 গুণ বেশি হওয়া প্রয়োজন ছিল, এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বলও কিন্তু অনেকটা বেশি হলে তবেই কিন্তু এটা হতো, এবং এটা হতে গেলে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যেই থেমে যেত। সেটা তো বাস্তবে হয়নি। তাহলে সুতরাং এটার একটা সমালোচনা বিজ্ঞানীরা করেছেন এইভাবে। আমরা নেক্সট যে টপিকটায় চলে যাব সেটা হচ্ছে জীবাশ্মের সমালোচনা। আমরা ওয়েগনারের যে কারণ মানে প্রমাণগুলো যখন আমরা দেখেছি তখন দেখেছি যে জীবাশ্ম সম্পর্কেও তিনি কিছু কথা বলেন, যে বিভিন্ন দেশে বিভিন্ন জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে বিভিন্ন মহাদেশে, এবং সেগুলোর ভিত্তিতে বোঝা যায় যে সেই দেশগুলো একসময় একত্রিত ছিল। যেমন হচ্ছে তিনি বলেছিলেন যে গ্লোসোপটেরিসের উপস্থিতি, তারপরে মেসোসরাসের জীবাশ্মের উপস্থিতি, যেটা দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে প্রার্মিয়াম যুগে পলিস্তরের মধ্যে পাওয়া গেছিল। এর থেকেই বোঝা যায় যে এই দুটো মহাদেশ, এই দুটো দেশ একসাথে ছিল এক সময়। কিন্তু এই জীবাশ্মের যে আলোচনা হয়েছিল, এবং ওয়েগনার বিভিন্ন দিক থেকে দেখিয়েছিলেন যে এই মহাদেশগুলো একত্রিত ছিল এবং পরবর্তীকালে সেগুলো একে অপরের থেকে দূরে সরে গেছে, কিন্তু জীবাশ্মগুলো থেকে গেছে যেহেতু এই জীবগুলোর উপস্থিতি ছিল। তো সেটারই সমালোচনা বিভিন্ন বিজ্ঞানী করেছিলেন। তো সেটাই আমরা আলোচনা করব। জীবাশ্মের সমালোচনা মেন যিনি করেছিলেন তিনি হচ্ছেন তার নাম হচ্ছে লেক। ইনি 1933 সালে তার যে বইটি ছিল সেই বইটিতে
বইটির নাম হচ্ছে এ থিওরি অফ কন্টিনেন্টাল স্প্রেডিং, SPREADING। লেক 1933 সালে থিওরি অফ কন্টিনেন্টাল স্প্রেডিং নামক একটি প্রবন্ধ প্রকাশ করেন। তিনি সেখানে বলেছেন যে ওয়েগনার যে মহীসঞ্চরণ তত্ত্বের পেছনে যে গ্লোসোপ্টেরিস জীবাশ্মের বিস্তৃতির কথা আলোচনা করেছিলেন, সেটা কিন্তু কিছুটা তিনি অসম্পূর্ণ আলোচনা করেছিলেন। কারণ ওয়েগনার বলেছিলেন যে দক্ষিণ ভারত, দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া, এই কটা জায়গায় কিন্তু এই গ্লোসোপ্টেরিস জীবাশ্ম পাওয়া গেছে। অর্থাৎ পৃথিবীর এই সমস্ত জায়গায় এগুলো পাওয়া গেছে, মানে হচ্ছে এগুলো একসময় এই মহাদেশগুলো, তিনি বলেছিলেন যে একসময় এই মহাদেশগুলো একত্রিত ছিল, অর্থাৎ এই দক্ষিণ অংশগুলো একসময় একত্রিত ছিল। কিন্তু এই লেক বলেছেন যে এছাড়াও কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন এই আমাদের উত্তর মানে ভারতের উত্তরে কাশ্মীর, উত্তর পশ্চিম আফগানিস্তান, উত্তর পূর্ব পারস্য এবং সাইবেরিয়ায় এই গ্লোসোপ্টেরিস জীবাশ্ম পাওয়া গেছে। এবং সেটার ব্যাখ্যা কিন্তু মহীসঞ্চরণ মতবাদের যে ওয়েগনার দিয়েছিলেন, সেই ব্যাখ্যা কিন্তু তার কাছে নেই। এই ব্যাখ্যা যদি করতে যাওয়া হয়, তাহলে মহীসঞ্চরণ মতবাদের যে প্রমাণ, সেগুলো কিন্তু নতুনভাবে আবার ব্যাখ্যা করতে হবে। এই সমালোচনার বিষয় ছিল এটাই যে ওয়েগনার যে জীবাশ্মের প্রমাণের কথা বলেছে, সেগুলো কিন্তু শুধুমাত্র ওই দক্ষিণ অংশগুলোতে ছিল না, কিছু কিছু উত্তরের দেশগুলোতেও ছিল, যেগুলোর ব্যাখ্যা এই মহীসঞ্চরণের মতবাদ করতে পারে না। সমালোচনার বিষয় ছিল এইটা। নেক্সট যে সমালোচনার বিষয়, সেটাতে চলে যাব আমরা। উপকূলের অসংলগ্ন জোড়া লাগানো, অর্থাৎ ক্রিটিসিজম অফ জিগস ফিট। এখানে কি বলা হয়েছে? আমরা জানি জিগস ফিট কাকে বলা হয়। জিগস ফিট বলতে সাধারণত জোড়া লাগিয়ে যে সাদৃশ্য, সেটার কথা বলা হয়। ওয়েগনারও বলেছেন যে মহাদেশসমূহের যেটা মানে প্রান্তভাগ, সেগুলোকে যদি জোড়া লাগানো হয়, তাহলে সেগুলো একত্রিতভাবে একই খাঁজে খাঁজে বসে যাবে, অর্থাৎ জিগস ফিটের মতোই কাজ করবে। তিনি বলেছিলেন যে দুটো মহাদেশের মহীঢাল, অর্থাৎ যে শিয়াল যে স্তর, সেই স্তর বরাবর একটির সাথে অপরটিকে জোড়া লাগানো যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেখানে কিন্তু বেশ কিছু ফাঁক থেকে যায়। এই দুটিকে, অর্থাৎ আমি যদি আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কথা, যেটা ওয়েগনার বলেছেন, এই দুটো মহাদেশের জোড়া লাগানোর ক্ষেত্রে যেটা বলেছেন, সেটা যদি আমি অঙ্কন করি, তাহলে দেখব যে এরকম একটা শেপ পাওয়া যায়। এখানে বলা হচ্ছে যে শিয়াল স্তর সীমার ওপরে, আমরা জানি শিয়াল স্তর সীমার ওপরে ভাসমান,
তাহলে শিয়াল স্তর, এই মহাদেশগুলোর শিয়াল স্তর বরাবর একে অপরের সাথে জোড়া লাগানো যায়, কিন্তু এই সীমা স্তরের জায়গাগুলো তো ফাঁকা, এবং এই দুটো মানে এই ফাঁকা জায়গাগুলোতে কি ছিল এইটা কিন্তু মানে ঠিকঠাক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। মহীসোপান বরাবর যদি জোড়া লাগানো হয় তাহলে কিন্তু সাদৃশ্য অনেক বেশি, কিন্তু অনেকটা ফাঁকও থেকে যায়। আবার অনেকে বলেন যে পার্মিয়াম কাল থেকে বর্তমান পর্যন্ত যে উপকূলভাগের ক্ষয় হয়ে যায়, সেই ক্ষয়ের বিভিন্নতার কারণে এই দুটি মহাদেশ জোড়া লাগানোর ক্ষেত্রে একটা ফাঁক থেকে যায়। কিন্তু এই মানে একদম মানে যেটা যুক্তি, সঠিক যুক্তি, সেটা কিন্তু এখানে দেখা যায়নি জিগস ফিটের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখা যায় যে কি হয়, যে মহাদেশের প্রান্তভাগের যথেষ্ট বিকৃতি ঘটিয়ে এই সংযুক্তিকরণ করা সম্ভব। তাই এই প্রসঙ্গটি ওয়েগনারের যে জিগস ফিট ধারণাটাকে কিন্তু সমালোচনা করে। তাহলে এই যে টপিক, সমালোচনার যে টপিক, যেটা হচ্ছে জিগস ফিট, সেখানে বলা হয়েছে যে দুটো মহাদেশ একসাথে জোড়া লাগানো ছিল এবং পরবর্তীকালে সেটা বিভিন্ন বলের কারণে পশ্চিম দিকে এবং নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়, আর এগুলো মেলালে একই রকমভাবে খাঁজে খাঁজে মিলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কিন্তু হয়ে ওঠেনি। এক্ষেত্রেও অনেক যুক্তির অবকাশ থেকে যায়। নেক্সট যেটা আমরা সমালোচনার বিষয় হিসাবে করব সেটা হচ্ছে প্যানজিয়ার ভাঙন। আচ্ছা, প্যানজিয়ার ভাঙন বা ড্রিফটিং অফ প্যানজিয়া, এখানে ওয়েগনার বলেছিলেন যে কার্বনিফেরাস যুগের পূর্বে মহাদেশগুলো একত্রে অবস্থান করত, এবং কিন্তু এই একত্রিত অবস্থান বা প্যানজিয়ার কিন্তু সম্পর্কিত কোনো সঠিক ধারণার উল্লেখ এই তত্ত্বে নেই যে কার্বনিফেরাস যুগের পূর্বেই এই প্যানজিয়ার উদ্ভব হয়েছিল এবং তারপরে প্যানজিয়ার ভাঙন হয়েছিল। সমালোচকেরা বলেন যে এই যে প্যানজিয়া বা এই মহাদেশীয় ভূখণ্ডগুলো কেন কার্বনিফেরাস উপযুগেই কেন একত্রিত ছিল, তার আগেও তো একত্রিত থাকতে পারত। আবার এই কার্বনিফেরাস যুগের পর থেকেই কেন বিভিন্ন দিকে এই মহাদেশগুলোর সঞ্চরণ কেন ঘটলো, সেটা কার্বনিফেরাস যুগের পরবর্তীকালেই কেন হলো, এইটা একটা কিন্তু সমালোচনার বিষয় হিসাবে সমালোচকরা তুলে ধরেছেন যে কার্বনিফেরাস উপযুগে আমরা জানি যে প্যানজিয়া অবস্থান করত, এবং একটাই মহাদেশের নাম ছিল প্যানজিয়া, এবং যে জলরাশি যেটা অবস্থান করতো সেটাকে প্যানথালাসা বলা হতো। এবং তার পরবর্তীকালে যে যুগগুলো এসছে সেগুলোতে আমরা দেখেছি যে প্রথমে লরেসিয়া, তারপরে গন্ডোয়ানাল্যান্ড এইভাবে বিভক্ত হয়েছে, এবং পরবর্তীকালে এই মহাদেশগুলো কোনোটা পশ্চিমে সরেছে, কোনোটা উত্তর দিকে সরেছে, এইভাবে কিন্তু সমস্ত মহাদেশগুলোর সৃষ্টি হয়েছে। কিন্তু সমালোচকেরা বলেছেন যে এই প্যানজিয়ার ভাঙনটা কেন কার্বনিফেরাস উপযুগের পর থেকেই শুরু হলো, তার আগে কেন শুরু হলো না, সেটার কোনো উত্তর কিন্তু এখানে পাওয়া যায়নি, এবং সেটার যদি কোনো প্রমাণ থেকেও থাকতো সেটা কিন্তু অবলুপ্ত হয়ে গেছে হয়তো। সুতরাং এই জায়গাটা, এই দৃষ্টিভঙ্গি দিয়েও কিন্তু মহিসঞ্চরণের সমালোচনা করা হয়।
নেক্সট যে পয়েন্ট আমরা চলে যাব সেটা হচ্ছে পর্বতের উৎপত্তি। ওয়েগনার বলেছিলেন যে বিভিন্ন ধরনের পর্বতের উৎপত্তি হয়েছিল, সেই প্রমাণ থেকেও বোঝা যায় যে মহাদেশগুলোর সঞ্চরণ ঘটেছে। তিনি বলেছিলেন যে পৃথিবীতে তিনটে স্তর, কেন্দ্র অবধি তিনটে স্তর রয়েছে। প্রথমটা হচ্ছে সিয়াল বা সায়াল, আর তারপরেরটা হচ্ছে সীমা বা সাইমা, আর একদম নিচে হচ্ছে নিফে বা নাইফে। এই তিনটে স্তর ওয়েগনার বলেছিলেন যে পৃথিবীর ওপর পৃষ্ঠ থেকে একদম কেন্দ্র অবধি যদি কোনো স্তরে ভাগ করা যায় সেটা হচ্ছে এই তিনটে স্তর। তাহলে তিনি বলেছিলেন যে এই সায়াল স্তরটি, এই যে স্তরটি সীমা স্তরের বা সাইমা স্তরের উপরে ভাসমান, এবং সেই জায়গা থেকে তিনি বলেন যে এই উত্তর আমেরিকার পশ্চিম দিকে যে পর্বতমালার সৃষ্টি হয়, অর্থাৎ এই উত্তর আমেরিকা যে পর্বতমালার মানে রকি এবং আন্দিজ পর্বতমালা, যে এই পশ্চিম দিকে যে পর্বতমালার সৃষ্টি হয় সেটার কারণ হিসাবে তিনি বলেছিলেন যে সীমা স্তরের ওপরে সিয়াল স্তর ভাসমান, এবং সীমা স্তরের ওপর সঞ্চারিত হওয়ার সময় সীমা স্তর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে রকি এবং আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমরা এই দুটো বিষয় একটু বিবেচনা করো যে সিয়াল স্তর সীমা স্তরের ওপর সীমা এই সিয়াল স্তর সীমা স্তরের ওপর ভাসমান। এইভাবে ভাসমান অবস্থায় সঞ্চরণ, এই এতটুকু বিষয় অবধি কিন্তু সঠিক ছিল, কিন্তু সীমা স্তর দ্বারা কিভাবে বাধাপ্রাপ্ত হবে, এমন কি বলের সৃষ্টি হলো যেখানে সীমা স্তর দ্বারা সিয়াল স্তর বাধাপ্রাপ্ত হবে এবং সেই ক্ষেত্রে ভাঁজ পড়বে। এই রকি এবং আন্দিজ পর্বতমালার যে সৃষ্টির কারণ হিসাবে মহীসঞ্চরণ মতবাদকে ব্যাখ্যা করা হয়েছে, সেটা কিন্তু সঠিক বলে মনে করছেন না সমালোচকরা বলছেন যে এখানে পলির সৃষ্টি হয়েছিল এবং সেই পলির মধ্যে ভাঁজ পড়েই কিন্তু এই জায়গাতে পর্বতমালা সৃষ্টি হয়েছে, এবং হিমালয় পর্বতমালার ক্ষেত্রেও সেম কারণটাই সমালোচকেরা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুটো বিরোধী যে যুক্তি সেগুলো আদতে কিন্তু মানে টেকেনি। এই জিনিস মানে এই যেটা ব্যাখ্যা করেছিলেন যে পর্বতের উৎপত্তি, এই পর্বতের উৎপত্তির মেন কারণ কিন্তু ওই পলির সঞ্চয় এবং তার মধ্যে ভাঁজ পড়া, এটা কিন্তু সীমা দ্বারা কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হয়নি। সমালোচকেরা সেটাই সমালোচনা করেছিলেন। নেক্সট যে পয়েন্টটায় আমরা চলে যাব সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ রক ইউনিটি, শিলার একতার ত্রুটি। শিলার একতার ত্রুটি বলতে বোঝায় যে আমরা জানি যে মহীসঞ্চরণের তত্ত্বে বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় মানে শিলার গঠন বিভিন্ন মহাদেশে একই রকম, মানে আলাদা অবস্থান হলেও
সেখানে কিন্তু শিলার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু একই থেকে গেছে এবং তার কারণ হিসাবে মহীসঞ্চরণ মতবাদকেই এখানে প্রতিস্থাপিত করা হয়। যেমন ব্রাজিলের একটা প্রাচীন পাথরের স্তর আমেরিকার একটা প্রাচীন পাথরের স্তরের সাথে মিলে যায়, কিন্তু এটা থেকে মহীসঞ্চরণ মতবাদকে টানা হয় যে এই দুটো মহাদেশ এক সময় একসাথে ছিল বলেই কিন্তু এই মিলটা দেখা যায়। কিন্তু এছাড়াও কিন্তু সমালোচকরা বলেছেন যে এই একতাটা কিন্তু অনেক কারণে হতে পারে, শুধুমাত্র মহীসঞ্চরণের কারণেই এটা ঘটেনি। তাহলে এই শিলার একতাতেও অনেক ত্রুটি দেখতে পাওয়া যায়। নেক্সট যে পয়েন্ট সেটা হলো শিয়াল সীমা ব্যাখ্যা। শিয়াল সীমা ব্যাখ্যা করতে গিয়ে যেটা আগে আমি আলোচনা করলাম, যেটা যে ওয়েগনার বলেছিলেন যে পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি যদি স্তর হিসাবে পৃথিবীকে ভাগ করা হয় তাহলে প্রথমে হবে সাইয়াল, তারপরে হবে সাইমা, তারপরে হচ্ছে নিফে বা নাইফে। শিয়াল, সীমা আর হচ্ছে নিফে। আচ্ছা, এইখানে ওয়েগনার বলেছিলেন যে শিয়াল হচ্ছে সীমার ওপর ভাসমান। এই যে শিয়াল এবং সীমার যে স্তরবিন্যাস তিনি করেছেন সেখানে তিনি বলেছেন যে ওই রকি এবং আন্দিজ পর্বতমালার যে বিষয়টা একটু আগে আমি যেটা বললাম, তা ওই আমেরিকার পশ্চিম দিকে ওই রকি আন্দিজ পর্বতের মতো পর্বত এই সীমার বাধাপ্রাপ্ততার কারণে নাকি ঘটেছে, এটা ওয়েগনারের ব্যাখ্যা। কিন্তু এই একজন বিজ্ঞানী যিনি 1928 সালে, তার নাম হচ্ছে ভ্যান্ডার গ্র্যাক্ট, তিনি বলেছেন সীমাকে তিনি পিচের মতো, রাস্তায় যে পিচ ব্যবহার করা হয় সেই পিচের মতো তিনি দেখেছেন এবং শিয়ালকে তিনি মোমের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এই যে পিচ এবং অর্থাৎ পিচের ওপর যদি মোম বা ওয়াক্স যদি বিছানো থাকে তাহলে যেমনটা হবে সেরকম ভাবে তিনি কল্পনা করেছেন। এক্ষেত্রে মোমের মতো শক্ত মহাদেশ পিচের মতো দৃঢ় সীমার ওপর সঞ্চরণের সময় কুঞ্চিত হয়ে রকি এবং আন্দিজ পর্বতের মতো অন্য পর্বতমালা এবং সৃষ্টি করতে পারে, এটা কিন্তু একটু বিরোধিতা করে। অর্থাৎ ওয়েগনার বলেছিলেন যে শিয়াল হচ্ছে একটা দৃঢ়, শিয়াল অপেক্ষা সীমার দৃঢ়তা অনেক বেশি। তাহলে কিভাবে এই সরণগুলো ঘটে থাকে, তাহলে সেইটার নিরসন করেছেন 1928 খ্রিস্টাব্দে ভ্যান্ডার গ্র্যাক্ট, যে সীমা হচ্ছে পিচ এবং শিয়াল হচ্ছে মোম, এবং মোটামুটি এই রকম যদি হয়ে থাকে স্থিতিস্থাপকতা বা এই গাঢ়ত্বটা যেটা হয়ে থাকে, তাহলেই কিন্তু একমাত্র এই ভাঁজ হয়ে রকি এবং আন্দিজ পর্বতমালা সৃষ্টির একটা পরিবেশ গঠন করবে। এবং পরবর্তীকালে আবার হোমস বলেছেন যে এক্ষেত্রে কিন্তু রকি আন্দিজ পর্বতমালা সৃষ্টি শিয়াল ভূখণ্ড কুঞ্চিত হয়ে
হয়নি, বরং মহীখাতে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়েই কিন্তু এই পর্বতের সৃষ্টি হয়েছে। সুতরাং এই দিক থেকে মহীসঞ্চরণ মতবাদের সমালোচনা করা যায়। তাহলে আমরা এই সমালোচনাগুলো দেখলাম এবং এই সমালোচনার ভিত্তিতে যে তত্ত্ব, যে এই মহীসঞ্চরণ তত্ত্বের যে গুরুত্ব সম্পর্কে আমরা পড়ব, সেটা একটু ছোট করে আমরা আলোচনা করে নিই। ওয়েগনারের এই মহীসঞ্চরণ তত্ত্বটা বিভিন্ন বিজ্ঞানী মহল দ্বারা খুব ভীষণভাবে সমালোচিত হলেও এই তত্ত্বের সমর্থনে উল্লিখিত সাক্ষ্য এবং প্রমাণগুলো ভূসংস্থানগত যে গবেষণার ক্ষেত্রে একটা নতুন চিন্তার উদ্ভাবনা ঘটিয়েছেন। সেটা হচ্ছে এই মহাদেশ এবং মহাসাগরের আকৃতি বিষয়ক নতুন দিশা। অর্থাৎ মহাদেশগুলোর আকৃতি কীরকম এবং তার যে মহীসোপান এবং মহীঢালের যে আকৃতি, সেগুলো সম্পর্কে নতুন দিশা স্থাপন হয়েছে এবং যে সমুদ্র বক্ষের যে বিস্তার সেটা সম্পর্কেও কিন্তু অনেক তথ্য এখানে পাওয়া গেছে। নেক্সট যেটার গুরুত্ব সেটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বিষয়ে নজর। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী যেমন এই গ্লোসোপ্টেরিস, তারপর মেসোসরাস, ক্যাঙ্গারু জাতীয় কিছু প্রাণী, এই সংক্রান্ত কিছু যে জীবাশ্মর কথা ওয়েগনার বলেছিলেন, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে যে গবেষণা হয়েছিল সেই গবেষণার ক্ষেত্রে একটা বিশাল পথ খুলে গেছে। সেই বিষয়েও কিন্তু ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদটা মানে বিশাল গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা আমরা গুরুত্ব হিসাবে আলোচনা করব সেটা হচ্ছে জলবায়ুর বিশেষ পরিবর্তনের ওপর আকর্ষণ। অর্থাৎ বিভিন্ন যুগে জলবায়ুর যে পরিবর্তন ঘটেছিল সেটা সম্পর্কেও আমরা অনেক তথ্য এই মহীসঞ্চরণের মাধ্যমে পেয়ে থাকি এবং কোন কোন যুগে হিম যুগ ছিল এবং তারপরে কোন যুগ এসেছিল, তারপরে এখন সেই জায়গাগুলো কীরকম জলবায়ু রয়েছে, এই সংক্রান্ত এই সংক্রান্ত অনেক তথ্য এই মহীসঞ্চরণ মতবাদ থেকে পাওয়া যায় এবং বর্তমানের যে বিজ্ঞানীরা এই নিয়ে কাজকর্ম করছেন, সেই জলবায়ুর যে বিশেষ পরিবর্তন হয়েছে এবং সেটা আবার ভবিষ্যতেও এই পরিবর্তনটা ঘটতে পারে, সেইটা নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এখন গবেষণা করছেন। তাহলে এই জলবায়ুর বিশেষ পরিবর্তনের দিকটিও এখানে আলোচনা করা যায় এবং এই ক্ষেত্রে এই মহীসঞ্চরণের গুরুত্ব অস্বীকার করা যায় না। নেক্সট যে পয়েন্টটায় আমরা চলে যাব সেটা হচ্ছে ভূতাত্ত্বিক সমস্যার চেষ্টা। বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক সমস্যার সমাধানের চেষ্টা, যেমন হচ্ছে এই যে শিয়াল এবং সীমা যে স্তর এবং তার যে স্থিতিস্থাপকতা এবং তার ঘনত্ব, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো, সেগুলো নিয়েও কিন্তু বিজ্ঞানীরা এখনও গবেষণা করে যাচ্ছে এবং সেখান থেকে অনেক তথ্য উঠে আসছে এবং যে পরিচলন স্রোতের কথা আমরা পড়েছি, সেগুলোও নিয়ে, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে, এই গবেষণা হচ্ছে, এই ভূতাত্ত্বিক সমস্যার সমাধানগুলো এক্ষেত্রে করা হচ্ছে। বিভিন্ন মহাদেশের যে ভাঁজের কারণে যে পর্বতগুলো গড়ে উঠেছে, সেগুলোর আসল তথ্যটা কি সেটা বিজ্ঞানীরা খুঁজে বার করার চেষ্টা করছেন এবং গবেষণা এখনো চলছে, কিন্তু তার সেই যে পথটা যে তত্ত্বটা দেখিয়েছে সেটা হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ। অর্থাৎ
ভূগোলে যা কিছু তত্ত্ব বর্তমানে আমরা দেখে থাকি, ভূতাত্ত্বিক যে তত্ত্বগুলো, সেগুলোর সম্পর্কে যে তত্ত্বগুলো আমরা দেখে থাকি, যেমন সমুদ্রবক্ষের বিস্তার, পাত সংস্থান তত্ত্ব, এইগুলোর কিন্তু যে মূল যে তথ্যটা, সেটা একমাত্র কিন্তু বোঝায় মহীসঞ্চরণ মতবাদ। অর্থাৎ এই তত্ত্ব থেকেই কিন্তু সমস্ত তথ্যগুলোর উৎপত্তি ঘটেছে। এবং অবশেষে আমরা যে মূল্যায়ন করব, সেটা মূল্যায়ন অর্থাৎ এর গুরুত্বপূর্ণ যে দিকগুলো তুলে ধরবো, সেগুলো আমি আলোচনা করছি। সেটা হচ্ছে এই মতবাদ, মহীসঞ্চরণ মতবাদের অনেক সমালোচনা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই তত্ত্বটার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না, কারণ এই মতবাদ হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত গঠনের ব্যাখ্যা দিতে সক্ষম। অর্থাৎ মহীখাতের পলি সঞ্চয় হয় এবং তার ভাঁজের কারণে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়, সেটা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে কিন্তু মহীসঞ্চরণ তত্ত্বের গুরুত্ব। এবং যে মহাদেশ, মহাসাগর, সাগরের উৎপত্তি, তারপর উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীদের যে বন্টন সারা পৃথিবীতে, সেই সম্পর্কে অনেক তথ্য আমরা এখান থেকে পাই। তারপরে বিভিন্ন পরবর্তীকালে যে তত্ত্বগুলো এসেছে, যেমন সমুদ্রবক্ষের বিস্তার, পাত সংস্থান তত্ত্ব, পুরাচৌম্বকীয় তত্ত্ব, সেই তত্ত্বগুলো কিন্তু এই মতবাদের পরবর্তীকালেই এসেছে। এছাড়াও জলবায়ুর পরিবর্তনের বিষয়েও এটা ব্যাখ্যা দিতে সক্ষম। অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি যে ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বটা সমালোচিত হলেও এটা অনেকগুলো সাক্ষ্য বা প্রমাণ হিসাবে কাজ করে, অনেক তত্ত্বের মূল বিষয় হিসাবে কাজ করে থাকে। এবং সেই তত্ত্বের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্ব, তারপরে সমুদ্র বক্ষের বিস্তৃতি, পুরাচুম্বকীয় তত্ত্ব, এই সমস্ত তত্ত্বগুলো কিন্তু এই ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদের এইটাই হচ্ছে মহীসঞ্চরণ মতবাদের ভিত্তি থেকেই এই তত্ত্বগুলো এসেছে। সেই জন্য এই তত্ত্বের আমরা গুরুত্ব অস্বীকার করতে পারি না। বিশেষ করে যে ভূগোলের ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়গুলো আছে, জিওটেকটনিকের যে সমস্ত বিষয়গুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মতবাদটার অস্বীকার করে অন্যান্য মতবাদগুলো স্বীকার করতে পারি না। অর্থাৎ মূল ভিত্তি হিসাবে আমরা মহীসঞ্চরণ মতবাদের গুরুত্ব সব সময় দিয়ে থাকব। এর সাথে সাথেই আমি আজকে এই ক্লাসটি শেষ করছি। পরবর্তীকালে কিছু এই মহীসঞ্চরণের এই চ্যাপ্টারটার ওপরেই কিছু টার্ম যেগুলো তোমাদের জানা দরকার, সেই টার্মগুলো তোমরা এই বিভিন্ন ভূগোলের যে কোনো বিষয়েই তোমরা পাবে, সেগুলো একটু আলাদা করে আমি আলোচনা করে দেবো। তাহলে এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।